আজকে আলোচনা করব বৈদিক সভ্যতা নিয়ে। এই ভারতবর্ষে বৈদিক সভ্যতা গড়ে তোলার পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের আর্য বলা হয়ে থাকে। ভারতবর্ষের বৈদিক সভ্যতা 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল। এই বৈদিক সভ্যতা ভারতবর্ষে দুটি যুগে ভাগ করা হয়ে থাকে। একটি বলা হয় ঋগ বৈদিক যুগ, ঋগ বৈদিক যুগ, আর একটি বলা হয় পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। এই ঋগ বৈদিক যুগ যেটি, সেই ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1000 বিসির মধ্যে এই ঋগ বৈদিক যুগটি গড়ে উঠেছিল। পরবর্তী বৈদিক যুগ যেটি, সেটি 1000 বিসি থেকে শুরু করে 600 বিসির মধ্যে বা 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পরবর্তী বৈদিক যুগের সৃষ্টি হয়েছিল। এই পরবর্তী বৈদিক যুগটিকে আবার লৌহ যুগও বলা হয়ে থাকে। অর্থাৎ এই যুগে এই যুগে মানুষেরা লোহার ব্যবহার শুরু করে। অর্থাৎ 1000 বিসিতে লোহার ব্যবহার শুরু হয়, যেটি 800 থেকে 900 বিসির মধ্যে এটি ব্যাপক আকার নিয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে বৈদিক সভ্যতা ভারতবর্ষের কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ভারতবর্ষের সরস্বতী নদীকে কেন্দ্র করে এবং সরস্বতীর সঙ্গে সিন্ধু ও তার যে পাঁচটি উপনদী রয়েছে, সেই পাঁচটি উপনদীকে কেন্দ্র করে এই বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল। এই পাঁচটি উপনদীর মধ্যে উল্লেখযোগ্য হল বিতস্তা, শতদ্রু, বিপাশা, পুরুষানী এবং আদিকিনী। এই পুরুষানী নদীর বর্তমান নাম রবি নদী। অপরদিকে আদিকিনীর বর্তমান নাম চেনাব নদী। এই আর্যরা এই সপ্ত সিন্ধু অঞ্চলে, অর্থাৎ সরস্বতী, সিন্ধু ও তার পাঁচটি উপনদী, এই অঞ্চলে তাদের বসতি গড়ে তুলেছিল বা বলা যেতে পারে সভ্যতার সৃষ্টি করেছিল, বৈদিক সভ্যতার সৃষ্টি করেছিল। এরা ইরান হয়ে হিন্দুকুশ পর্বতের খাইবার পাস অতিক্রম করার পরে ভারতবর্ষের সপ্ত সিন্ধু অঞ্চলে প্রবেশ করেছে। ভারতবর্ষের বৈদিক যুগ একদিকে যেমন বললাম ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ, এই দুই ভাগে প্রধানত ভাগ করা হয়ে থাকে। পার্সিয়ান গ্রন্থ জেন দাবেস্তা থেকে জানা যায় ঋগ্বেদিক যে ভাষা, তার সঙ্গে জেন দাবেস্তা গ্রন্থের ভাষার অনেক মিল রয়েছে। শুধু তাই নয়, সংস্কৃত ভাষার সঙ্গে অন্যান্য দেশের ভাষা যেমন পার্সিয়া, গ্রিক, জার্মান সহ একাধিক দেশের ভাষার মিল রয়েছে, যা থেকে স্যার উইলিয়াম জোন্স 1786 সালে উল্লেখ করেন যে সকল ভাষার উৎপত্তি একটি নির্দিষ্ট ভাষা থেকে সৃষ্টি হয়েছে, যাকে আর্য ভাষা বলা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 1400 খ্রিস্টপূর্বাব্দে 1400 খ্রিস্টপূর্বাব্দে একটি প্রশস্তি, যেটি বোঘোজকই নাম, সেখানে একটি শান্তি চুক্তির পরিচয় পাওয়া গেছে। সেই শান্তি চুক্তিটি সম্পন্ন হয়েছিল হাইতি ও মারিয়ান্নি, যাদের বংশ মিত্তানি, যারা মেসোপটেমিয়ায় বাস করত, তাদের মধ্যে। এবং সেই শান্তি চুক্তি থেকে জানা যায় আর্য ভাষায় যে সমস্ত ব্যক্তিরা কথা বলতো, তাদের জাতি, প্রধানত যে জাতিতে তারা বিভক্ত ছিল, তা হলো হিত্তীয় জাতি বা হাইতি জাতি, ইন্দো ইরানীয় জাতি, ইরানিয়ান জাতি, মিত্তানি এবং গ্রিক আরিয়ান ও কাসাইট। প্রধানত এই কয়েকটি ভাগে তাদের বিভাজন করা হয়েছে। এদের মধ্যে প্রাচীনতম জাতি হলো হিত্তীয় জাতি। এরা 1950 খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনরে প্রবেশ করে। আর্যদের বিভিন্ন শাখার যে বিভিন্ন স্থানে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের কালপুঞ্জি অনুযায়ী হিত্তীয় আরিয়ান যারা, তারা এশিয়া মাইনরে প্রবেশ করে 1950 খ্রিস্টপূর্বাব্দে। ইন্দো ইরানিয়ান যারা, তারা ভারতে প্রবেশ করে 1500 খ্রিস্টপূর্বাব্দে। এবং ইরানিয়ান যারা, তারা ইরানে প্রবেশ করে। কাসাইট যারা, এরা ব্যাবিলনে বাস করতো 1760 খ্রিস্টপূর্বাব্দে। মিত্তানি যারা, এরা উত্তর মেসোপটেমিয়াতে 1500 খ্রিস্টপূর্বাব্দে যায়। এবং গ্রিক আরিয়ান যারা, তারা গ্রিসে যায় 1200 খ্রিস্টপূর্বাব্দে। স্যার উইলিয়াম জোন্স এর মতে সকল ভাষার সৃষ্টি কোনো একটি অজানা ভাষা থেকে, এবং ম্যাক্স মুলার সেই অজানা ভাষাটিকেই আর্য ভাষা বলে উল্লেখ করেছেন।
এখানে আর্য শব্দের অর্থ ম্যাক্স মিলারের মতে ভাষা। অপরদিকে জেন আবেস্তা ও ঋগ্বেদ থেকে জানা যায় যে আর্য শব্দের অর্থ অভিজাত পরিবার। সুতরাং আর্য একদিকে যেমন ভাষা হিসেবে চিহ্নিত হয়েছে, অপরদিকে আর্য বলতে অভিজাত পরিবারকেও বোঝানো হয়ে থাকে। এবার ঋগ বৈদিক যুগ নিয়ে আলোচনা করব। ঋগ বৈদিক যুগের কতগুলি ভাগকে এখানে একত্রিত করা হয়েছে, অর্থাৎ ঋগ বৈদিক যুগে আর্যরা যে স্থানকে কেন্দ্র করে বসতি গড়ে তুলেছিল সেইটি, এবং তাদের সাহিত্য, তাদের সমাজনীতি, রাজনীতি, ধর্ম এবং অর্থনীতি। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে চলে আসে এবং সপ্ত সিন্ধু অঞ্চলে সিন্ধু ও তার উপনদী সহ সরস্বতী নদীর তীরে সভ্যতা গড়ে তোলে। এরা ছিল সেমি-নোমাডিক, অর্থাৎ সপ্তসিন্ধুর তীরে এদের বসতি গড়ে ওঠে। এবং এই সপ্তসিন্ধুর মধ্যে উল্লেখযোগ্য যেটি আগেই বললাম, সরস্বতী, সিন্ধু, শতদ্রু, বিতস্তা, বিপাশা, পুরুষানী এবং আদিকানী। এদের সাহিত্য প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটি শ্রুতি এবং একটি স্মৃতি। শ্রুতির মধ্যে যে সমস্ত সাহিত্যগুলো পড়ে সেগুলি হলো বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অপরদিকে স্মৃতি বলতে যাদের বোঝানো হয়ে থাকে সেটি হলো বেদাঙ্গ, পুরাণ, উপনিষদ, উপবেদ এবং ইতিহাস। এই পুরাণটি অরিজিনাল পুরাণ বা যেটি মৌলিক পুরাণ, সেই মৌলিক পুরাণটি অস্তিত্ব পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন স্থান থেকে পুরাণের বিভিন্ন তথ্যাবলী সংগ্রহ করে বেদব্যাস এই 18টি পুরাণের খণ্ড তৈরি করেন। উপবেদ যেটি রয়েছে উপবেদ রয়েছে 4টি। এই উপবেদের মধ্যে উল্লেখযোগ্য হলো, এক হচ্ছে আয়ুর্বেদ, ধনুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, গন্ধর্ববেদ ও অর্থবেদ। এই 4 ভাগে উপবেদকে ভাগ করা হয়ে থাকে। এবং ইতিহাস যেটি, সেটি 3টি ভাগে বিভক্ত। একটি হলো ইতিহাসটি 3টি ভাগে বিভক্ত। একটি হলো রামায়ণ, 2 মহাভারত ও 3 পুরাণ। এই 3 ভাগে ইতিহাসটি গঠিত হয়েছে। এই হচ্ছে ঋগ বৈদিক যুগের সাহিত্যের বিভিন্ন বিভাজন। বেদ যেটি মৌলিক যে ভাষা, বা বলা যেতে পারে বেদ যে ভাষায় প্রাথমিক অবস্থায় লিখিত হয়েছিল সেটি হলো সংস্কৃত ভাষা। পরবর্তীতে একাধিক ভাষাতে বেদ লিখিত হয়েছে। 4টি বেদ রয়েছে, একটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এদের প্রত্যেককেই সংহিতা বলা হয়ে থাকে। ঋগ্বেদটি 1500 খ্রিস্টপূর্বাব্দে লিখিত হয়েছে বলে অনুমান করা হয় এবং ইউনেস্কো একে হেরিটেজ বুক হিসেবে ঘোষণা করেছে, যাতে 1028টি সূক্ত উল্লেখ রয়েছে। এই ঋগ্বেদের মধ্যেই সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয় এবং যেটি ঋগ্বেদের 3য় মণ্ডলে রয়েছে এবং সেটি রচনা করেছেন বিশ্বামিত্র মুনি। ঋগ্বেদের 10টি মণ্ডল রয়েছে, যার মধ্যে 2 থেকে 7ম মণ্ডল পর্যন্ত এটি প্রাচীন মণ্ডল এবং যেখানে গোত্র ও কুল সম্বন্ধে বলা হয়েছে। এই মণ্ডলগুলিকে ফ্যামিলি বুকও বলা হয়ে থাকে, যাতে নির্দিষ্ট কতগুলি ঋষির উদ্দেশ্যে স্তোত্র উৎসর্গ করা হয়েছে। এবং 10ম মণ্ডলের পুরুষোক্ত অধ্যায়ে প্রথম বর্ণাশ্রয়ের পরিচয় মেলে এবং এই ঋগ্বেদটি পাঠ করেন ঋষি হোত্রী। প্রত্যেক বেদ, যে 4টি বেদের কথা বললাম, প্রত্যেক বেদই আবার 4টি ভাগে বিভক্ত, যথা ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং সংহিতা। এবং সংহিতা, এই সংহিতা আর বেদ একই ধরা হয়ে থাকে। ব্রাহ্মণ বলতে বোঝায় যে বেদের যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে বা বেদের মধ্যে যে ভাবটির কথা বলা হয়েছে, সেই ভাবটির যে অর্থ, সেই অর্থ এই ব্রাহ্মণের দ্বারা বিশ্লেষণ করা হয়ে থাকে। মোট 7টি ব্রাহ্মণ রয়েছে, যার মধ্যে প্রাচীনতম ব্রাহ্মণ হচ্ছে তেন্ডিমাই ব্রাহ্মণ।
একে সায়েন্স অফ স্যাক্রিফাইসও বলা হয়ে থাকে। আরণ্যক যেটি, এটি দর্শন শাস্ত্রের। আরণ্যকটি বিভিন্ন বেদের সঙ্গে যুক্ত, যার মোট আরণ্যক রয়েছে 20টি, যেখানে অরণ্যে ঋষিরা তাদের ছাত্রদের শিক্ষা দান করত, এবং এই কারণের জন্যই এই গ্রন্থকে বা এই দর্শন শাস্ত্রকে আরণ্যক বলা হয়েছে। এটি প্রত্যেকটি বেদের সঙ্গে যুক্ত। অপরদিকে উপনিষদ যেটি, উপনিষদ রয়েছে মোট 108টি, এবং সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। উপনিষদে কর্মফলের কথা উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদ বা সংহিতা যেটি, এই ঋক শব্দের অর্থ যেটি, ঋক শব্দের অর্থ বলতে প্রেজ অফ ডেইটি বোঝানো হয়ে থাকে, অর্থাৎ দেবতার প্রশংসা বা দেবতার স্তুতিগান। শব্দের এই স্তুতিগানকেই বলা হয় ঋক। ঋগ্বেদে যে মন্ত্রগুলি রয়েছে তাতে বিভিন্ন দেবীর উদ্দেশ্যে, দেবদেবীর উদ্দেশ্যে উচ্চারিত হতো, এবং একাধিক ঋকের সংকলনকে বলা হয় ঋগ্বেদ সংহিতা। ঋক সংহিতার মধ্যে মোট রয়েছে 10,552টি মন্ত্র। এই মন্ত্রগুলি আবার 10টি মণ্ডলে বিভক্ত। এই মণ্ডলগুলিকে আবার অনুবাকসে বিভক্ত করা হয়েছে, অনুবক্সে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেক অনুবক্স আবার একাধিক স্তোত্র নিয়ে গঠিত, যাকে সূক্ত বলা হয়ে থাকে। প্রত্যেক সূক্ত আবার একাধিক শ্লোক নিয়ে গঠিত, যাদের ঋক বলা হয়ে থাকে। অর্থাৎ ঋক হচ্ছে ঋগ্বেদের ইউনিট। একাধিক ঋক গঠিত করে শ্লোক, একাধিক শ্লোক গঠিত করে সূক্ত, এবং একাধিক সূক্ত গঠিত করে স্তোত্র। এই একাধিক স্তোত্র আবার গঠিত করে অনুবাকাশ, এবং এই একাধিক অনুবাকাশ আবার গঠন করে মণ্ডল। এই মণ্ডলগুলি একত্রিত হয়ে সৃষ্টি করেছে ঋগ্বেদ সংহিতা। এখানে যে ঋগ্বেদের মণ্ডলগুলি রয়েছে সেই মণ্ডলগুলি এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম মণ্ডলে 191টি সূক্ত রয়েছে, মন্ত্র রয়েছে 2006টি। এই যে ঋষিরা এই মন্ত্রগুলি উচ্চারণ করত তার মধ্যে উল্লেখযোগ্য মধুছন্দা, মেধাতিথি, গোমাতা, অন্যান্য। দ্বিতীয় মণ্ডলে 43টি সূক্ত রয়েছে, 429টি মন্ত্র রয়েছে, এবং গৃৎ সমদ এটি উচ্চারণ করত। তৃতীয় মণ্ডলে রয়েছে 62টি সূক্ত, 617টি মন্ত্র, এবং এটি বিশ্বামিত্র মুনি উচ্চারণ করতেন। চতুর্থ মণ্ডল 58টি সূক্ত এবং 589টি মন্ত্র, বামদেব এটি উচ্চারণ করতেন বা বামদেব এটি পাঠ করতেন। পঞ্চম মণ্ডলে 87টি সূক্ত রয়েছে, 727টি মন্ত্র রয়েছে, এবং অত্রি এটি পাঠ করতেন। ষষ্ঠ মণ্ডল যেটি 75টি সূক্ত, 765টি মন্ত্র, এবং ভারদ্বাজ এটি পাঠ করতেন। সপ্তম মণ্ডল 104টি সূক্ত, 841টি মন্ত্র, এবং বশিষ্ঠ এটি পাঠ করেছেন। অষ্টম মণ্ডলে 103টি সূক্ত, 1716টি মন্ত্র, এবং কর্ণ এবং অঙ্গিরা এটি পাঠ করেছেন। নবম মণ্ডলে 114টি সূক্ত রয়েছে, 1108টি মন্ত্র, এবং এটি সমাপ পাঠ করেছেন। দশম মণ্ডল যেটি, সেটি 191টি সূক্ত রয়েছে, 1754টি মন্ত্র রয়েছে, বিমদ, ইন্দ্র, সাচি প্রভৃতিরা এটি পাঠ করেছেন। যজুর্বেদ, যজুর্বেদটি সকল বেদের মধ্যে এই যজুর্বেদটি একমাত্র বেদ যেখানে ছন্দের মাধ্যমে বেদ লিখিত হয়নি। এটি গদ্যরূপে লিখিত হয়েছে, যেখানে বিবিধ আচার অনুষ্ঠান এবং যজ্ঞের কথা বলা হয়েছে। এতে মোট 40টি মণ্ডল রয়েছে এবং 2000টি স্তোত্র রয়েছে। এই বেদেই প্রথম রাজকীয় এবং বাজপেয় যজ্ঞের পরিচয় পাওয়া যায়। অধ্যপুরুষ নামক মুনি ইহা পাঠ করতেন। এতে যাগযজ্ঞের বিধির বিষয়ের সঙ্গে ফিলোসফিক্যাল ডক্ট্রিনের উল্লেখ রয়েছে, যা প্রাণ এবং মনের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণমূলক ধারণা প্রদান করেছে এই যজুর্বেদে। যজুর্বেদকে আবার প্রথমত দুটি ভাগে ব্যক্ত করা হয়, কৃষ্ণ যজুর ও একটি শুক্ল যজুর। এই কৃষ্ণ যজুরটি যে স্কুলের সঙ্গে যুক্ত সেটি ব্রাহ্ম স্কুল, এবং শুক্ল যজুর যে স্কুলের সঙ্গে যুক্ত সেটি আদিত্য স্কুল বলা হয়। এই কৃষ্ণ যজুর এবং শুক্ল যজুর সৃষ্টির পেছনে, অর্থাৎ যজুর বেদ দ্বিধা বিভক্ত হওয়ার পেছনে একটি কাহিনী রয়েছে, যেখানে ঋষি বৈশম্পায়ন তার যে ছাত্র যাজ্ঞবল্ক্য তাকে যজুর্বেদ পাঠ করানোর পরে বিশেষ কারণবশত ক্ষিপ্ত হওয়ায় যাজ্ঞবল্ক্যকে যজুর্বেদের সমস্ত জ্ঞানকে ফিরিয়ে দিতে বলেন। যাজ্ঞবল্ক্য যোগ ক্ষমতার বলে সকল জ্ঞান তিত্তিরি পাখি রূপে বমন করে বের করে দেন, এবং বৈশম্পায়ন তার অন্য ছাত্রদের সেই তিত্তিরি পাখি গ্রহণ করতে আদেশ করেন, এবং সকলে তা গ্রহণ করে, এবং এই তিত্তিরি পাখির বর্ণ কালোর জন্য এই বেদের নাম হয়েছে কৃষ্ণ যজুর। অপরদিকে বা তৈতরীয় যজুর। অপরদিকে
যাজ্ঞবল্ক্য যজুর্বেদের জ্ঞান লাভের জন্য এবার সূর্যদেবের শরণাপন্ন হন। সূর্যদেব সেক্ষেত্রে তাকে যজুর্বেদের যে জ্ঞান সেই জ্ঞান দেওয়ার জন্য বজি রূপে, বজি বলতে এখানে ঘোড়া বোঝানো হয়েছে, বজি রূপে এসে যজুর্বেদের জ্ঞান প্রদান করেন যাজ্ঞবল্ক্যকে। এই জন্য যাজ্ঞবল্ক্যের যে যজুর্বেদ তাকে শুক্ল বা বাদশানীয় যজুর্বেদ বলা হয়ে থাকে। কৃষ্ণ যজুর যেটি সেটি মন্ত্র এবং ব্রাহ্মণ একত্রে মিশ্রিত অবস্থায় রয়েছে, অর্থাৎ পৃথক করে এখানে তাদের বিভাজন দেখানো হয়নি। কিন্তু শুল্ক যজুরের ক্ষেত্রে মন্ত্র এবং ব্রাহ্মণ পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এই কৃষ্ণ যজুরে 4টি সংহিতা রয়েছে, একটি তৈতরীয় সংহিতা, কথক সংহিতা, কাপিস থালা সংহিতা এবং মৈত্রায়নী সংহিতা। এই কৃষ্ণ যজুরটি শুল্ক যজুরের তুলনায় প্রাচীনতম। অপরদিকে শুল্ক যজুরের মধ্যে 2টি সংহিতা রয়েছে, একটা মধ্যনিন্দা, একটি অন্য সংহিতা। অথর্ববেদ, এতে অশুভ শক্তির বিরুদ্ধে বিভিন্ন মন্ত্র এবং নির্দেশাবলী, যেটিকে জাদুবিদ্যা বলা হয়ে থাকে, সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। অথর্ব শব্দের অর্থ পুরোহিত, এবং ঋষি অথর্ব এই বেদ পাঠ করেন। এই বেদকে ব্রাহ্মবেদও বলা হয়ে থাকে। পতঞ্জলির মতে অথর্ববেদের 9টি ভাগ ছিল, কিন্তু বর্তমানে কেবলমাত্র 2টি ভাগই প্রাপ্ত হয়েছে। একটি শৌনক সংহিতা, একটি পাইপাল্লাদা সংহিতা। এই শৌনক সংহিতা যেটা, সেটি 730টি স্তোত্র রয়েছে, 5987টি মন্ত্র এবং 20টি খণ্ডে এটি বিভক্ত হয়েছে। মোটামুটি 1200টি শ্লোক ঋগ্বেদ থেকে এখানে নেওয়া হয়েছে, এবং 15 এবং 16 নম্বর যে খণ্ড সেটি গদ্যরূপী, বাকিগুলো সবটাই ছন্দরূপী ছন্দরূপী স্তোত্র। এই বেদে রোগ নিরাময়ের কথা বলা হয়েছে, এবং মনে করা হয় আয়ুর্বেদ যে চিকিৎসা, সেই আয়ুর্বেদ চিকিৎসার যে প্রাথমিক যে সৃষ্টি রহস্য, সেটি এই বেদের মধ্যেই লুকিয়ে রয়েছে। এই বেদে আধ্যাত্মিক দর্শন নিয়েও আলোচনা করা হয়েছে। এইটাই একমাত্র বেদ যেখানে ওয়ার্ল্ডলি হ্যাপিনেস এবং স্পিরিচুয়াল নলেজকে একসঙ্গে আলোচনা করা হয়েছে। বিষয়বস্তুর দিক থেকে এই অথর্ববেদকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি রোগ নিরাময় এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই, অপরটি শান্তি, স্বাস্থ্য, সুরক্ষার সম্পদ, বন্ধুত্ব সংক্রান্ত ভাব, অপরটি প্রকৃতির চরম বাস্তবতা, কাল, মৃত্যু, অমরত্ব প্রভৃতি সংক্রান্ত বিষয়ের আলোচনা সংক্রান্ত ভাগ। অথর্ববেদকে বিভিন্ন বিষয়ের এনসাইক্লোপিডিয়া বলা হয়। সামবেদ, সকল বেদের মধ্যে এই বেদটি সবথেকে ছোট, যার 75টি শ্লোক ছাড়া বেশিরভাগ শ্লোকই নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। ঋগ্বেদের 8ম এবং নবম মণ্ডল থেকে সামবেদের ছন্দগুলি নেওয়া হয়েছে। এতে সঙ্গীত বিষয়ে উল্লেখ করা হয়েছে। মোট শ্লোক রয়েছে 1603টি। এই শ্লোকগুলি পাঠ করতেন উদ্গাত্রী নামক ঋষি। বেদের প্রত্যেকটি স্তবক মিউজিক্যাল সামান এর সঠিক চরিত্রকে তুলে ধরেছে। মিউজিক্যাল সামান বলতে এখানে মেলোডিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সঙ্গীতের যে শ্রুতি মধুরতা, সেই শ্রুতি মধুরতা বেদের এই সামবেদের প্রত্যেকটি স্তবকে ফুটে উঠেছে। ঐতিহ্যগত দিক থেকে বেদকে ত্রয়ী বলা হয়, কারণ 3টি মন্ত্রের দ্বারা এটি গঠিত হয়ে থাকে। একটি ছান্দিক মন্ত্র, একটি যজুষ বা গদ্যরূপী মন্ত্র, একটি সামান বা গীত মন্ত্র। পতঞ্জলির মতে সামবেদে 1000টি শাখা থাকলেও বর্তমানে কেবলমাত্র 3টি শাখা রয়েছে। একটি পৌথুমা, একটি জৈমিনিয়া, একটি রণয়ানিয়া। ইহা জৈমিনিয়া দুভাগে বিভক্ত, একটি অর্চিকা ও অপরটি গান। এবার আলোচনা করব ব্রাহ্মণ নিয়ে। আগে আমি আলোচনা করলাম 4টি বেদ এবং তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে, যার মধ্যে যজুর্বেদ বাদে সমস্ত বেদগুলি ছান্দিক বেদ বা ছন্দের আকারে বা কবিতার আকারে লিখিত হয়েছে। ব্রাহ্মণ যেটি, ব্রাহ্মণ বলতে ছন্দগুলি যেগুলির মধ্যে দিয়ে বেদের অন্তর্নিহিত ভাব প্রস্ফুটিত করা হয়, সেই অন্তর্নিহিত ভাব প্রস্ফুটিত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলতে পুরোহিতের দ্বারা যজ্ঞের বিস্তারিত বিষয় বা বিধির ব্যাখ্যামূলক গ্রন্থকেও বোঝানো হয়ে থাকে। এই ব্রাহ্মণকে কর্মকাণ্ড বলা হয়ে থাকে, অর্থাৎ কর্মসংক্রান্ত যাবতীয় বিষয়গুলি, অর্থাৎ কিভাবে কার্যসিদ্ধি হবে, সেই কার্যসিদ্ধি সংক্রান্ত পদ্ধতিগত বিষয়গুলি এই ব্রাহ্মণের মধ্যে উল্লেখ করা থাকে। এতে প্রত্যেক সংহিতা বা বেদের সঙ্গেই কিন্তু ব্রাহ্মণ জড়িয়ে রয়েছে, অর্থাৎ
ঋগ্বেদ ঋগ্বেদের যে মন্ত্র বা যজ্ঞের যে বিভিন্ন আচারবিধি, সেই বিধিগুলো যেমন ব্যাখ্যা করে থাকে, তেমনি যজুর্বেদের রীতিগুলো ব্যাখ্যা করে থাকে, তেমনি সামবেদের বিধিগুলো ব্যাখ্যা করে থাকে। ঋগ্বেদের সঙ্গে যে ব্রাহ্মণগুলি জড়িত তার মধ্যে উল্লেখযোগ্য ঐতরীয় ব্রাহ্মণ ও কৈশিটাকি ব্রাহ্মণ। সামবেদের সঙ্গে মোট 11টি ব্রাহ্মণ জড়িত, তার মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণ, ত্যান্ডিমাই, বিংশ। এছাড়াও রয়েছে সাংবিধান, আর্ষেয়া, দৈবত উপনিষদ, সামহিতোপনিষদ, বংশ, আয়েশা, জৈমিনীয় উপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে যুক্ত তৈতরীয় ব্রাহ্মণ এবং শুল্ক যজুর্বেদের সঙ্গে যুক্ত শতপথ ব্রাহ্মণ এবং অথর্ববেদের সঙ্গে যুক্ত গোপথ ব্রাহ্মণ। এবার আলোচনা করব আরণ্যক নিয়ে। আরণ্যক হলো ব্রাহ্মণদের সমাপ্তিসূচক অংশ, তবে সমাপ্তিসূচক হলেও এর বিশেষ বৈশিষ্ট্যের জন্য একে পৃথক হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণ যেখানে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে থাকে, সেখানে আরণ্যক এবং উপনিষদ জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ ব্রাহ্মণ কার্যপদ্ধতি আলোচনা করে থাকে, আর আরণ্যক উপনিষদ যে ব্যক্তির জ্ঞান, সেই জ্ঞানকে প্রস্ফুটিত করার প্রচেষ্টা করেছে। আরণ্যক নামকরণ করার প্রধান কারণ হলো তা পাঠ করা হতো অরণ্যে, অপরদিকে ব্রাহ্মণ পাঠ করা হতো গ্রামে বা বসতি অঞ্চলে। এই প্রধান তিনটি বিষয় বা তিনটি অংশের দ্বারা ইহা বিভক্ত। একটি ব্রাহ্মবিদ্যা যেটিকে ধর্মতত্ত্ব বলা হয়ে থাকে, অপরটি উপাসনা, একটি প্রাণবিদ্যা, একটি নলেজ অফ ব্রিথ বলা হয়ে থাকে। বৃহদারণ্যকে আলোচনা করা হয়েছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য নিয়ে, সর্বশক্তির ক্ষমতা, ওম শব্দের অর্থ, জন্ম মৃত্যু চক্র প্রভৃতি বিষয় নিয়ে, এবং শতপথ ব্রাহ্মণের রয়েছে যা সবচেয়ে বড় উপনিষদ। এই বিষয়গুলি শতপথ ব্রাহ্মণেও উল্লেখ করা হয়েছে, যেটি সবচেয়ে বড় একটি উপনিষদ। অথর্ববেদের সঙ্গে কোনো আরণ্যক কিন্তু যুক্ত নেই। বর্তমানে মোট 7টি আরণ্যক রয়েছে। ঋগ্বেদের সঙ্গে যুক্ত তৈতরীয় আরণ্যক ও কৈশিটিক আরণ্যক, সামবেদের সঙ্গে যুক্ত জৈমিনীয় উপনিষদ আরণ্যক এবং ছান্দোগ্য আরণ্যক, কৃষ্ণ যজুরের সঙ্গে যুক্ত তৈতরীয় আরণ্যক এবং মৈত্র আনিয়া আরণ্যক, শুল্ক যজুরের সঙ্গে যুক্ত বৃহৎ আরণ্যক। উপনিষদ শব্দের অর্থ বা এর যে রুট ওয়ার্ড, সেটি হলো সদ। অর্থাৎ সদ হলো এর রুট ওয়ার্ড, যার অর্থ টু সিট বা বসা। এর সঙ্গে দুটি প্রেফিক্স যুক্ত হয়েছে, একটি উপ যার অর্থ নিকট এবং একটি নি যার অর্থ সমগ্র। এরা যুক্ত হয়ে গঠন হয়েছে উপনিষদ। এর সামগ্রিক অর্থ হলো সিটিং নিয়ার বাই ডিভোটেডলি, অর্থাৎ গুরুর নিকটে বসে সমগ্র সত্তা দিয়ে শিক্ষা লাভ করা। উপনিষদকে বেদান্ত বলা হয়। কাল অনুযায়ী ইহা সবার পরে সৃষ্টি হয়েছে, কারণ সংহিতা প্রথমে সৃষ্টি, তার সঙ্গে সংযুক্ত হয়েছে ব্রাহ্মণ, তারপরে এসেছে আরণ্যক এবং সর্বশেষ সৃষ্টি করা হয়েছে উপনিষদকে। মোট 108টি উপনিষদ থাকলেও গুরুত্বের দিক থেকে 13টি উল্লেখযোগ্য, যার মধ্যে ঋগ্বেদের সঙ্গে 10টি উপনিষদ যুক্ত এবং তার মধ্যে উল্লেখযোগ্য ঐতরীয়, কৈশিটাকি উপনিষদ, শুক্ল যজুরের সঙ্গে 19টি উপনিষদ যুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য বৃহদারণ্যক ও ঈশা উপনিষদ, কৃষ্ণ যজুরের সঙ্গে 32টি উপনিষদ যুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য তৈতরীয়, কথা, মৈত্রেয়ানিয়া উপনিষদ, এবং সামবেদের সঙ্গে 16টি উপনিষদ যুক্ত, তার মধ্যে ছান্দোগ্য উপনিষদ এবং কেনা উপনিষদ। অথর্ববেদের সঙ্গে 31টি উপনিষদ যুক্ত, যার মধ্যে মুন্ডক্য এবং প্রশ্ন উপনিষদ। উপনিষদের মূল বিষয় হলো দর্শন। এবার আলোচনা করব বেদাঙ্গ নিয়ে। পাণিনিয় শিক্ষা নামক পাণ্ডুলিপিতে বেদকে একটি পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, যার 6টি অঙ্গ রয়েছে, যেটাকে বেদাঙ্গ বলা হয়ে থাকে। ছন্দ, যেটি বেদের 2টি পা, কল্প, যেটি 2টি বাহু, জ্যোতিষ, যাকে চক্ষু বলা হচ্ছে, নিরুক্ত, যেটি কান, শিক্ষা, যেটি নাক, ব্যাকরণ, যেটি মুখ। মুন্ডক উপনিষদে এই 6টি বেদাঙ্গের উল্লেখ রয়েছে। শিক্ষা, এতে বেদের শুদ্ধ উচ্চারণ সংক্রান্ত বিষয় বা শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হবে সেই বিষয়টি শিক্ষাতে উল্লেখ করা হয়েছে। প্রাচীনতম গ্রন্থ এই বিষয়ে প্রতিসাক্ষ্য। কল্প, সেটি ব্রাহ্মণ এবং আরণ্যকের সঙ্গে যুক্ত। ব্রাহ্মণে অন্তর্ভুক্ত যে আচার আচরণগুলো, সেই আচার আচরণগুলোকে শৃঙ্খলাবদ্ধভাবে ব্যবহারের নিয়মাবলী রয়েছে এই কল্পের মধ্যে। অর্থাৎ কিভাবে
কোনটির পর কোনটি আচরণ করা হবে বা এক আচরণের পরে কোন আচরণটি সংযুক্ত, সেই বিষয়গুলোকে শৃঙ্খলাবদ্ধভাবে একটি নিয়মের আওতায় রাখা হয়েছে এই কল্পের মাধ্যমে। ব্যাকরণ এই কল্পটি আবার 4টি সূত্রের কথা বলেছে। একটি গৃহসূত্র, যেখানে মোক্ষ লাভের জন্য 16টি আচার পালনের কথা বলা হয়েছে। শ্রুতসূত্র, যেখানে রাজা তার প্রজা কল্যাণে আচার আচরণ পালন করবে। ধর্মসূত্র, যেটি সমাজ এবং ধর্মীয় আচারের কথা বলা হয়েছে। এবং শূল্যসূত্র, যেটি যজ্ঞের বেদির পরিমাপ সঠিক কি হবে সেই সংক্রান্ত বিষয়কে উল্লেখ করা হয়েছে। অপরদিকে ব্যাকরণ, ইহা ভাষা শুদ্ধ প্রয়োগ শেখায়। অরিজিনাল টেক্সট নষ্ট হলেও প্রাচীনতম ব্যাকরণ বই পাণিনির অষ্টাধ্যায়ী, যার মধ্যে বৈদিক যুগের ব্যাকরণের যে প্রয়োগ ভাষার ক্ষেত্রে, সেই বিষয়টি অনেকটাই প্রাপ্তি ঘটেছে। অপরদিকে জ্যোতিষ, ইহা অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করে থাকে। বেদাঙ্গ জ্যোতিষ গ্রন্থটি লিখেছেন লগধ মুনি। নিরুক্ত, যেটি অর্থই হলো শব্দতত্ত্ব বা এটিমোলজি বা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ইহা সর্বপ্রাচীন ভাষাতত্ত্বের একটি গ্রন্থ। ইহা লিখেছেন যক্ষ মুনি। ছন্দ, যেটি নিরুক্তের মতে ছন্দ বলতে আচ্ছাদন বোঝায়, কারণ ইহা মন্ত্রের যে ভাব তাকে আচ্ছাদন করে রাখে এবং সেই ছন্দের যে আচ্ছাদন, এই আচ্ছাদনকে উন্মোচন করাই হলো ব্রাহ্মণের কাজ। ইহা লেখেন পিঙ্গালা। যদিও বেদের সঙ্গে পুরাণের কোনো সংযোগ থাকলেও কিছু বেদের মধ্যে পুরাণের বিশেষ কিছু তথ্য প্রাপ্তি ঘটেছে। ইহার প্রকৃত সৃষ্টির কাল সম্বন্ধে কোনো স্বচ্ছতা না থাকলেও এর কম্পাইলেশন করেছিলেন বেদব্যাস বা ব্যাসদেব তার পুরাণ সংহিতা গ্রন্থে। তবে পুরাণের উল্লেখ পাওয়া গেছে ছান্দোক্য উপনিষদে এবং শতপথ ব্রাহ্মণে এবং ইতিহাস পুরাণে। মনে করা হয় পুরাণ অতি প্রাচীনকালে একটি ছিল, কিন্তু ব্যাসদেব সেই প্রাচীনকালের একটি ছিল, কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ার জন্য ব্যাসদেব বিভিন্ন স্থান থেকে যে তথ্য সংগ্রহ করেছিলেন সেগুলোকে কম্পাইল করেছেন এবং কম্পাইল করে 18টি পুরাণ সৃষ্টি করেছেন। এবং তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম পুরাণ ব্রহ্মপুরাণ, এছাড়া রয়েছে পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রাহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্মা পুরাণ, মৎস্য পুরাণ, গরুড়া পুরাণ এবং ব্রাহ্মণ্ড পুরাণ। পুরাণের একাধিক বিষয় উল্লেখ রয়েছে, তার মধ্যে যেটি উল্লেখযোগ্য সেটি হলো ব্রহ্মাণ্ডের প্রাথমিক সৃষ্টি রহস্য বা ব্রহ্মাণ্ড প্রাথমিকভাবে কিভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এবং ব্রহ্মাণ্ড প্রাথমিক সৃষ্টির পরে সেটি ধ্বংস হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার সেটি সৃষ্টি হয়েছে, তার রহস্য। এবং সৃষ্টিকর্তা অর্থাৎ প্রকৃতিকে সৃষ্টি বা আমাদের যে সৃষ্টি করেছে বা ব্রহ্মাণ্ডকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা বংশ বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়েছে। এবং চন্দ্র এবং সূর্যের যে বংশ সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া মানব যে জন্ম, সেই মানব জন্ম বিভিন্ন বিষয় নিয়ে এই পুরাণের মধ্যে উল্লেখ করা হয়েছে। উপবেদ, উপবেদের অর্থই হলো ফলিত বিদ্যা বা অ্যাপ্লাইড নলেজ। ইহা মোট 4টি ভাগে বিভক্ত। একটি আয়ুর্বেদ, যেখানে চিকিৎসা স্বাস্থ্য সম্বন্ধে বলা হয়েছে, যেটি ঋগ্বেদের সঙ্গে যুক্ত। ধনুর্বেদ, যেটি ধনুর্বিদ্যা বা যুদ্ধের সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, যা যজুর্বেদের সঙ্গে যুক্ত। গন্ধর্ববেদ, যেটি সঙ্গীত এবং নৃত্যবিদ্যার কথা বলা হয়েছে, যেটি সামবেদের সঙ্গে যুক্ত। অর্থবেদ, সেটি অর্থনীতি সংক্রান্ত বিষয়, যেটি অথর্ব বেদের সঙ্গে যুক্ত করা হয়েছে। ইতিহাস, ইতিহাস বলতে এখানে 3টি অংশ বিভক্ত। একটি মহাভারত, রামায়ণ এবং পুরাণ। পুরাণ নিয়ে যদি আমি আগেই আলোচনা করলাম, মহাভারত সেটি আনুমানিক 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে এর যে ফাইনাল শেপ, সেই ফাইনাল শেপটি রচনা করা হয়েছে এই 300 থেকে 400 বিসির মধ্যে। এবং এটি রচনা করেছিলেন ব্যাসদেব সংস্কৃত ভাষায়, বা ব্যাসদেব এটি কম্পাইল করেছিলেন সংস্কৃত ভাষায়। সম্প্রতি 2017 সালে ইন্ডিয়ান জার্নাল অফ হিস্ট্রি অফ সায়েন্স প্ল্যানেটেরিয়াম গোল্ড বা পিআইজি নামক সফটওয়্যার প্রয়োগ করে বা ব্যবহার করে মহাভারতের রচনার কাল নির্ণয় করেছেন। এবং মহাভারতের নির্ণয় কালকে 2250 থেকে 1280 বিসিইর মধ্যে কোন এক সময়ে মহাভারত রচনা হয়েছে বলে তাদের মত। মহাভারতে মোট 18টি পর্ব রয়েছে এবং এটি সংস্কৃতে রচিত। রামায়ণ, যেটি এই সংস্কৃত
ভাষায় এটি রচিত হয়েছে এবং এটি রচনা করেছেন বাল্মীকি মুনি। আনুমানিক 200 BCE-তে এটি রচনা হয়েছে। এতে মোট 7টি খণ্ড রয়েছে। অর্থাৎ কালের হিসাবে মহাভারত আগে সৃষ্টি হয়েছে, রামায়ণ পরে সৃষ্টি হয়েছে। এবার আলোচনা করব সাহিত্য নিয়ে আলোচনা পরে এবার আলোচনা করব ঋগ বৈদিক যুগের যে রাজনৈতিক চিত্র। ঋগ বৈদিক যুগের যে একক বা রাজনৈতিক যে একক, সেই একক বা কাঠামো যেটি, সেটি প্রথম যে অংশ নিয়ে গঠিত সেটি হলো পরিবার। এই পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি। এরপরে গোষ্ঠী, গোষ্ঠী একাধিক গোষ্ঠী মিলিত হয়ে সৃষ্টি করেছে গ্রাম, এবং গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। এবং এছাড়া ছিল একাধিক গ্রাম নিয়ে বিশ বা জন। বিশের প্রধান যিনি তাকে বলা হতো বিষপতি, এবং জনের প্রধান যিনি তাকে বলা হতো গোপ। এবং সভাস্থলের ধরন এই সময়ে কি ধরনের ছিল, তার মধ্যে প্রধানত সভাস্থল 4টি ছিল। একটি সভা, সমিতি, বিধাতা এবং গণ। সভা যেটি, সেটি ছিল বয়োজ্যেষ্ঠদের নির্বাচিত পরিষদ। সমিতি যেটি ছিল, সেটি জনসাধারণের পরিষদ। এই যুগে রাজাদের বলা হতো গোপালা, অর্থাৎ সর্বাধিক পশুর মালিক যিনি থাকতেন তিনি হতেন তাদের রাজা। এবং রাজাকে উপজাতিরা বালি নামক একটি কর প্রদান করত, এবং যুদ্ধ জয়ে যে সম্পদ তারা পেত তাকে বলা হতো বুটি। ঋগ্বেদের নবম মণ্ডলে 10 রাজার যুদ্ধের কথা এই যুগে বলা হয়েছে, যেখানে 10টি রাজার মধ্যে বিবাদ হয়েছিল পুরুষানী নদীর তীরে বা রবি নদীর তীরে, রবি নদীর জলকে নিয়ে। এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন ভারত গোষ্ঠীর রাজা। এই যুদ্ধের মূল কারণই ছিল রবি নদীর জল নিবিরোধ। এই যুগে সমুদ্রগামী বহুদ্বারযুক্ত যে নৌকা ব্যবহার করা হতো তাকে বলা হতো শতনিত্র, এবং এদের ক্ষেপণাস্ত্রকে বলা হতো রথমুসল। এবং ছুটন্ত ঘোড়া থেকে যে তীর ছোড়া হতো তাকে বলা হতো পরচরিসু। এবং দু ধরনের শাস্তি প্রচলিত ছিল এই যুগে, একটি ভারদয়, একটি শাতদয়। ঋগ বৈদিক যুগের যে অর্থনীতি, এই অর্থনীতি প্রধানত বিনিময় পদ্ধতিতে হতো। এবং ঋগ বৈদিক যুগ যেহেতু পশুপালনই ছিল তাদের প্রধান অর্থনৈতিক জীবিকা বা প্রধান জীবিকা, এছাড়াও তাদের উৎপাদিত ফসলের বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য তারা করত। এদের প্রধান ফসল ছিল ধান এবং গম। এছাড়া এরা যে ধাতু ব্যবহার করত সেটি হলো ব্রোঞ্জ, তামা, সোনা। এবং রাজস্ব আসলো প্রধানত বালি নামক কর থেকে। পরবর্তীকালে ভাগ নামক একটি কর চালু হয়েছে। এই যুগে অর্থনীতি পশুপালনের উপরই নির্ভরশীল ছিল। ধর্ম, এই যুগে মোট 33টি দেবতার পরিচয় পাওয়া যায়, যার মধ্যে প্রধান হলেন ইন্দ্র, যাকে পুরন্দর বলা হয়ে থাকে। এছাড়া অগ্নি এবং বরুণ, এবং দেবতা রাজাকে বলা হতো সোমন। ফাদার অফ গড বলা হতো সূর্যকে, এবং মাদার অফ গড বলা হতো অদিতিকে, এবং লর্ড অফ জঙ্গলপাত বলা হতো কুষাণকে। বৈদিক যুগে যে সমস্ত খ্যাতিনামা নারী ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ঘোষা, বিশ্ববাড়া, অপালা এবং লোপামুদ্রা। এই যুগেই ব্রাতষ্টম যজ্ঞের দ্বারা অনার্যদের আর্যে পরিণত করা হতো। এবার আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ নিয়ে। পরবর্তী বৈদিক যুগ ইহা সাধারণত সপ্তসিন্ধু অঞ্চল থেকে ধীরে ধীরে গাঙ্গেয় সময়ের দিকে প্রসারিত হয়, এবং এর সময়কাল ছিল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আবার এই যুগকে লৌহ যুগও বলা হয়। এছাড়াও এই যুগে পিজিডব্লিউ যে পাত্র, সেই পিজিডব্লিউ পাত্র এই যুগে ব্যবহার শুরু হয়, যেটি 900 থেকে 800 বিসির মধ্যে এই পিজিডব্লিউ যে পাত্র, সেই পাত্র গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে ব্যবহার দেখা গেছিল। এছাড়াও হরিয়ানাতেও এই পিজিডব্লিউ ব্যবহার দেখা গেছিল, যেটি পরবর্তী বৈদিক যুগের একটি নিদর্শন। এই পরবর্তী বৈদিক যুগে রাজনীতি এবং সমাজ, অর্থনীতি এবং ধর্ম এই কয়েকটি ভাগে এই পরবর্তী বৈদিক যুগে ভাগ করা হয়েছে, যেখানে রাজনীতি এবং সমাজের ক্ষেত্রে যেগুলো বিষয় উল্লেখযোগ্য সেটি হলো এই যুগেই প্রথম জনপদ সৃষ্টি হয়, এবং আমরা পরবর্তীকালে পাবো ষোড়শ মহাজনপদ। এবং এই যুগে রাজাদের বলা হতো ভূপালা, অর্থাৎ যার সব থেকে বেশি ভূসম্পত্তি রয়েছে তিনি রাজা হতেন। এবং এই যুগে প্রথম রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়। রাজস্ব ব্যবস্থাতে দুটি পদের সৃষ্টি করা হয়েছিল এই যুগে, একটি সংগৃহীত্রী আর একটি ভাগদুহা। এই যুগে বিধাতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছিল এবং সভা সমিতি গুরুত্ব হারিয়ে ফেলেছিল। তবে রত্নীন নামক একটি নতুন কর্মচারী পদের সৃষ্টি করা হয়েছে এই যুগে। এই যুগে সমবর্ণের বিবাহকে বলা হতো এন্ডোগ্যামি বা অনুলোম, এবং অসমবর্ণের বিবাহকে বলা হতো এক্সোগ্যামি বা প্রতিলোম। চতুরাশ্রম এই যুগেই সৃষ্টি হয়েছে, এবং নগর কেন্দ্রিক যে সভ্যতা সেই যুগে প্রসারিত হয়। নহতে লোহার কুঠার প্রথম পরিচয় পাওয়া যায়, এবং এই যুগে বিদুষী নারী ছিলেন গার্গী এবং মৈত্রেয়ী।
এবং পরিবারগুলি ছিল সম্পূর্ণ পিতৃতান্ত্রিক। বিবাহ পদ্ধতি ছিল ৮ প্রকারের, অর্থাৎ ৮ পদ্ধতিতে বিবাহ সম্পন্ন হতো। একটি ব্রাহ্ম, দৈব, অর্শ, প্রজাপতি, গান্ধর্ব, অসুরা, রাক্ষস এবং কৈশাচ। বিধবা বিবাহ ছিল না, তবে বহুবিবাহ এবং বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা এই যুগে চালু হয়েছিল। বৌদ্ধ তালিকা অনুযায়ী পরবর্তী বৈদিক যুগে ১৬টি মহাজনপদ সৃষ্টি হয়েছে, যা আমরা পরবর্তীকালে পাবো। এই পরবর্তী বৈদিক যুগের যে অর্থনীতি, সেটি প্রধানত পরবর্তী বৈদিক যুগের যে অর্থনীতি সেটির ক্ষেত্রে প্রধান ফসল হতো ধান বা ব্রীহি এবং গম বা গোধুমা। সোনা ছাড়াও এরা তামা, যেটাকে আয়াস বলা হয়, লোহা বা শ্যামায়াস বলা হয়, এই লোহার ব্যবহার ব্যাপক পরিমাণে পরবর্তী বৈদিক যুগে শুরু হয় এবং ভাগ নামক একটি কর এই যুগে বিশেষভাবে চালু করা হয় এবং পাত্রগুলি বিআরডব্লিউ, পিজিডব্লিউ এবং আরডব্লিউ ধরনের ছিল, অর্থাৎ এদের যে পাত্রগুলোর রং বা তার যে ধরন সেগুলিকে বলা হয় পিজিডব্লিউ, আরডব্লিউ বা বিআরডব্লিউ। কিরাত উপজাতির যে বাসিন্দারা বা বিরাট উপজাতির যে লোকেরা, তারা মৃগনাভি এই যুগে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত এবং এই যুগে যে মুদ্রার সৃষ্টি হয়েছিল সেটি একটি নিষ্ক, যেটি সোনার, এবং শতমানা, যেটি সোনার মুদ্রা হলেও সেটি এককে অনেকটাই ছোট, কৃষ্ণল বা কার্যাপন, যেটি সোনার হলেও সেটি শতমানার তুলনায় ১০০ গুণ ছোট একক সম্পন্ন ছিল। এই যুগে সৃষ্টির নামে ধনী ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছিল। পরবর্তী বৈদিক যুগের ধর্ম, এই যুগে প্রধান দেবতাদের মধ্যে প্রধান হয়েছিলেন প্রজাপতি এবং রুদ্রদেব দেব। তিন ধরনের যজ্ঞ হতো এখানে, একটা রাজসূয়, বাজপেয় এবং অশ্বমেধ। ব্রহ্মপাতিনী সেই সমস্ত মহিলাদের বলা হতো যারা সারা জীবন অবিবাহিত থাকতো এবং বেদ পাঠ করতো বা বেদ নিয়ে চর্চা করত। এই যুগে কর্মফল এবং জন্মান্তরবাদ নিয়ে প্রসার শুরু হয় বা আলোচনা শুরু হয়। জড়বাদী তত্ত্বের এই যুগেই প্রচার করেছিলেন উদ্দালক। এই ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের বিভিন্ন বিষয়ে আলোচনা এখন পর্যন্ত করা হলো। তাছাড়াও এই দুই যুগের মধ্যে একাধিক অন্যান্য কিছু বিষয় রয়েছে। এছাড়াও এই দুই যুগের উপর ভিত্তি করে বা বৈদিক যুগকে কেন্দ্র করে একাধিক বই লিখিত হয়েছে বা একাধিক ইতিহাসবিদ এর সঙ্গে যুক্ত রয়েছে। সেই বিষয়গুলি এবার আলোচনা করব, যেখানে আর্কটিক দি হোম অফ আরিয়ান এই গ্রন্থটি লিখেছিলেন বাল গঙ্গাধর তিলক। আরিয়ান ফ্রম তিবেত এই গ্রন্থটি লিখেছিলেন দয়ানন্দ সরস্বতী। ফাদার অফ ইন্ডোলজি বলা হতো দুজন ব্যক্তিকে, একটি উইলকিন্স, যিনি গীতার ইংরেজিতে অনুবাদ করেন, এবং উইলিয়াম জোন্স। ম্যাক্স মুলার ঋগ্বেদকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং ইন্ডোলজি বলতে স্টাডি অফ ইন্ডিয়াকে বোঝানো হয়। এছাড়াও অন্যান্য আরো কিছু বিষয় রয়েছে, যার মধ্যে পিজিডব্লিউ, যেটি পেন্টেড গ্রে ওয়্যারের কথা বললাম, যেটি ৯০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর ব্যবহার হতো, যেটি মোট ৬৭ স্থানে এর উল্লেখ পাওয়া গেছে, যার মধ্যে ২৮৫ স্থান রয়েছে হরিয়ানাতে, যা চালু করেছিল আর্যরা। লোহার নিয়মিত ব্যবহার শুরু হয়েছিল ৮০০ থেকে ৭৫০ খ্রিস্টপূর্বাব্দে এবং ঋগ বৈদিক যুগে বর্ণপ্রথার ব্যবস্থা ছিল না, তবে পরবর্তী বৈদিক যুগে বর্ণাশ্রম শুরু হয়। ঋগ বৈদিক যুগে সমাজ ৩টি শ্রেণীতে বিভক্ত ছিল, একটি ব্রাহ্মণ, রাজন্য এবং বৈশ্য। আর্য শব্দের অর্থই হলো অভিজাত পরিবার এবং ঋগ্বেদে আর্য বলতে ইন্দো ইরানীয় এবং ইন্দো আর্য ভাষাতে কথা বলা জাতিকে বোঝানো হয়েছে। জেন দাবেস্তাতেও এক শ্রেণীর অভিজাত পরিবারকে আর্য বলা হয়েছে। আফগানিস্তানে ইন্দো ইরানীয় এবং ইন্দো আরিয়ানরা একই সময় বসবাস করত এবং ঋগ বৈদিক যুগে অশ্ব ছিল বা ঘোড়া ছিল ক্ষমতার প্রতীক। পরবর্তী বৈদিক যুগে চ্যারিয়ট রেসের উল্লেখ পাওয়া গেছে, যার মিল পাওয়া গেছে গ্রীসে যে চ্যারিয়ট রেস হতো তার সঙ্গে। বৈদিক যুগে যে পশু উৎসর্গ হতো, সেই পশু উৎসর্গকে কেন্দ্র করে যে অনুষ্ঠান করা হতো তাকে বলা হতো পশুবন্ধ, এবং যে পশু উৎসর্গ করা হতো তার মধ্যে উল্লেখযোগ্য গবাদি পশু, ঘোড়া, মেষ, উট এবং হাতি। বৈদিক যুগে যে সোমরস পানের যে পদ্ধতি বা সোমরস পানের যে প্রচলন, সেই প্রচলনটি সৃষ্টি হয়েছে বা সেই প্রচলনটি এসেছে ইরান থেকে। বৈদিক যুগে মৃতদেহ পোড়ানোর পরে তাকে সমাধিস্থ করা হতো, যার পরিচয় মিলেছে শ্রুতসূত্র এবং গৃহসূত্র থেকে। বেদ শব্দটি এসেছে বিদ নামক শব্দ থেকে, যার অর্থ জ্ঞান। বেদকে অপৌরুষীয় বলা হয় কারণ বেদ কারো দ্বারা লিখিত হয়নি। একে আবার নিত্যও বলা হয় কারণ এটি চিরস্থায়ী। এই হচ্ছে
বৈদিক সভ্যতা, যেটি ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক এই দুটি ভাগে বিভক্ত, যেটি 1500 বিসি থেকে শুরু করে 600 বিসি পর্যন্ত এর বিস্তার ছিল, যেখানে একদিকে গ্রাম কেন্দ্রিক প্রথমে সভ্যতা গড়ে উঠেছিল, পরে ধীরে ধীরে সেটি নগরে পরিণত হয়, যেখান থেকে 16টি মহাজনপদ সৃষ্টি হয়। এই হচ্ছে গিয়ে আজকে তোমাদের বৈদিক যুগ সম্বন্ধে আলোচনা। আশা করি তোমাদের উপকার হবে। থ্যাংক ইউ।